প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কাজকর্ম করতেছো এবং এর সাথে পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। এবং তোমরা জানো আমাদের প্রতিষ্ঠান সহ সারা বিশ্বে বলা যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার মধ্যেও আমরা বিভিন্নভাবে ভিডিও ক্লাস, তারপরে জুম অ্যাপে ক্লাস চালু রেখেছি এবং তোমাদের পরীক্ষা পর্যন্ত আমরা নিয়েছি। আবার ঈদ পরবর্তী ঈদ পরবর্তী সময়ে আমরা আবার তোমাদেরকে একটা সুন্দর রুটিন দিয়েছি এবং সেই মোতাবেক আমরা 10 তারিখ থেকে ক্লাস শুরু করতেছি। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, আমি তোমাদের গত ঈদের আগে পরীক্ষা, যেহেতু তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে মডেল টেস্ট, এই মডেল টেস্টের আগে আমি তোমাদের অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে একটি অংশ বাকি ছিল। আজকে তোমাদের আমি সেই একটি অংশ নিয়ে আলোচনা করব। এটির আলোচ্য বিষয় হচ্ছে ক্যাটায়ন, অ্যানায়ন ও ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যৌগ গঠন। তো আসো আমরা দেখি। প্রথমে হচ্ছে ক্যাটায়ন কি? যে ধনাত্মক যে আয়নে ধনাত্মক আধান আছে তাকে ক্যাটায়ন বলে। যেমন তুমি ক্যাটায়নটা কিভাবে করবা, তোমাকে এখানে অনেকগুলো কোশ্চেন আছে। যেমন দেখো সোডিয়াম, তোমাদেরকে এর আগে আমি 20টা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল চিনাইছি। এর মধ্যে সোডিয়াম একটি, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখন 11 হলে তোমরা সবাই জানো যে এটা ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, এটিও আমি তোমাদের শিখিয়েছি। 2, 8, 1। তাহলে আমাদের মনে রাখবা তোমরা একটা জিনিস, যে সব সময় মানে একটি মৌল সব সময় কি করবে, তার সর্ববহিস্থ মানে সর্বশেষ কক্ষপথ হতে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে অষ্টক পূর্ণ মানে 8 হবে। যেমন দেখো, আর অষ্টক পূর্ণ হলে এটা স্থিতিশীল কাঠামো অর্জন করবে। যেমন এখানে দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটি। তাহলে সোডিয়াম যদি কখনো একটি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সোডিয়ামের পক্ষে কি হচ্ছে, তার শেষ কক্ষপথ হয়ে যাচ্ছে 8। 8 হলে সেটা কি হচ্ছে, অষ্টক পূর্ণ করতেছে। আর অষ্টক পূর্ণ হলে এটা কি হবে, তোমার স্থিতিশীল কাঠামো গঠন করবে। দেখো আমি নিচে সোডিয়াম দিয়ে দেখো মাইনাস দিয়ে ইলেকট্রন লিখছি, এখানে আমি বোঝাইছি ইলেকট্রন ত্যাগ। কেন? মাইনাস মানে সরাই নিচ্ছে বা সরে যাচ্ছে। কয়টা ইলেকট্রন? একটি। তারপরে দেখো অ্যারো চিহ্ন দিয়ে আমি এ পাশে লিখছি সোডিয়াম প্লাস। তোমরা জিনিস মনে রাখবা, যে ত্যাগ করতে পারে সে অবশ্যই ধনী ব্যক্তি। যারা দান করে তাদেরকে আমরা কি বলি, ধনী। আর যারা গ্রহণ করে তাদেরকে আমরা বলি ঋণী। যেহেতু এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে, তার মানে আমি সোডিয়ামকে কি ধনী ব্যক্তি বলতে পারি। আর ধনী থেকে কি আসছে, ধনাত্মক। তাই ইলেকট্রন ত্যাগের মাধ্যমে কি হলো, ধনাত্মক আয়ন। কয়টা ইলেকট্রন ত্যাগ করলো? মাত্র একটি। তার জন্য কি হয়েছে, Na প্লাস। যদি একইভাবে সাপোজ যদি এখানে তোমার 2টি ইলেকট্রন, যদি তোমার এইটা সোডিয়াম না হয়ে এটা যদি ম্যাগনেসিয়াম হতো, তাহলে এই ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হতো কত, 12। আর যখনই 12 হতো তখন এর কি হতো বলো, ইলেকট্রন বিন্যাসটা হতো 2, 8, 2। আর তখন শেষ কক্ষপথ থেকে কয়টি ইলেকট্রন ত্যাগ করা লাগতো, 2টি। আর 2টি যখন হতো তখন আমি কি লিখতাম, ম্যাগনেসিয়াম মাইনাস ইলেকট্রন, তারপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস। তাহলে এই যে দেখো 2টি ইলেকট্রন, তাহলে এটা তোমার শিখে গেলা। তার মানে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে কি হয়, ধনাত্মক আয়ন। তাহলে আমরা সংজ্ঞাটা আরেকবার বলি, যে আয়নে ধনাত্মক আধান আছে তাকে ক্যাটায়ন বলে। এরপরে আমরা দেখো অ্যানায়ন কি? যে আয়নে ঋণাত্মক আধান আছে তাকে অ্যানায়ন বলে। তাহলে এইখানে দেখো আমাদের ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, ফ্লোরিনে 9 পারমাণবিক সংখ্যা, এটাও তোমাদের জানা আছে।
আর এ 9 যখন হবে তখন তোমরা কি করবা, এই ইলেকট্রন বিন্যাস 2 আর 7। এখন তোমার প্রশ্ন যে স্যার এর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, তো যদি 7টি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যদি 7টি ইলেকট্রনের ক্ষেত্রে তুমি দেখো এখানে 7টি ইলেকট্রন ত্যাগ করলে প্রথম কক্ষপথে 2টি হয়, কিন্তু যদি এখানে একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে প্রথম কক্ষপথে কত হবে? তাহলে প্রথম কক্ষপথে দেখো 8টি, দ্বিতীয় কক্ষপথে 8টি হয়ে যাবে না? তাই এখানে ফ্লোরিন কি করবে, একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। তাই দেখো ফ্লোরিন প্লাস ইলেকট্রন থেকে কি হলো, ফ্লোরিন মাইনাস, তাহলে ইলেকট্রন গ্রহণের ফলে কি করলো, ঋণাত্মক আয়ন হলো। আর এটি কি অ্যানায়ন। তাহলে এটা তোমার ধরো এইটা তোমার এইটার ক্ষেত্রে বুঝলা, এরকমভাবে অনুরূপ অন্যান্য আরও থাকতে পারে, সেগুলোকে তোমাকে দেখতে হবে যে এখানে ইলেকট্রন ত্যাগ হবে না গ্রহণ হবে, এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ মানে এখানে যেমন আমি তোমাকে বুঝিয়ে দিই, 7টি ইলেকট্রন ত্যাগ করা কঠিন কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করা সহজ। তাই এখানে কি একটি ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যানায়ন কি গেল। এবার দেখো আমরা আসি পরের কোশ্চেনে, যে সোডিয়াম ও ক্লোরিন পরস্পর ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কি ধরনের যৌগ গঠন করে ব্যাখ্যা করো। তাহলে এখানে প্রথমত আমাদের ইলেকট্রন স্থানান্তর, যেমন তোমাদেরকে একটু আগে শেখালাম ক্যাটায়ন কি অ্যানায়ন কি, এই ধরনেরগুলো শেখানো হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা ক্যাটায়ন কি অ্যানায়ন কি, এখান থেকে আমরা এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, ক্লোরিনের করলাম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো 2 8 1, আর ক্লোরিন হচ্ছে 2 8 7। তাহলে এখান থেকে দেখো আমরা জানি প্রতিটি মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তার সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ করে স্থিতিশীল কাঠামো অর্জন করে। তাহলে তোমাদেরকে আমি যখন ক্যাটায়ন অ্যানায়ন শেখালাম তখন কিন্তু আমি বলছিলাম যে আসলে প্রতিটি মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ, যেমন ওখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছিল আর ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করছিল, ঠিক সেই কথাটা দেখো ত্যাগ বা গ্রহণ করে তার সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ করে স্থিতিশীল কাঠামো অর্জন করে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় ইহার সর্ববহিস্থ স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান, তাই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস গঠন করে। অপরদিকে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় ইহার সর্ববহিস্থ স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান, তাই ক্লোরিনের একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়ন গঠন করে। এখন দেখো নিম্নের বিক্রিয়াগুলো, সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হলো, সোডিয়াম প্লাস, আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরাইড মাইনাস। এখন দেখো এখান থেকে কি হলো, সোডিয়াম প্লাস ক্লোরিন যখন বিক্রিয়া করলো সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, এখানে প্লাস মাইনাস থেকে দেখো এইটা সরাসরি প্লাসে মাইনাসে তোমার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কারণ একটা ধনাত্মক আয়ন একটি ঋণাত্মক আয়ন, এই দুটো প্লাসে মাইনাসে তুমি এটা না লিখে সরাসরি কি লিখতে পারো, NaCl। অতএব সোডিয়াম ও ক্লোরিন দ্বারা গঠিত যৌগ একটি আয়নিক যৌগ। এখন দেখো এখানে আমরা এটা পড়ানোর পরে তাহলে তোমাদেরকে যদি আমি এরকম তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা। আর তোমাদের বাসার একটি কাজ থাকবে, সেটি হচ্ছে দেখো ম্যাগনেসিয়াম ও ক্লোরিন পরস্পর ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কি ধরনের যৌগ গঠন করে ব্যাখ্যা করো। তাহলে এখানে যদি তুমি এটা করতে চাও তাহলে তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম যে ম্যাগনেসিয়ামে প্রথমে ইলেকট্রন বিন্যাস করবা, করার পরে দেখবা সেখানে আমাদের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, তখন তুমি 2টি ইলেকট্রন ত্যাগ করালে ম্যাগনেসিয়াম 2+ আসবে। আর এখান থেকে ক্লোরিনটা একইভাবে করবা, কিন্তু তোমার ওখানে 2টি ইলেকট্রন থাকবে আর ক্লোরিনে থাকবে কয়টি, একটি ইলেকট্রন। তো ইলেকট্রন কখনো কোনো রাসায়নিক বিক্রিয়ায় দেখা যাবে না।
বা ইলেকট্রন যদি তোমার থাকে, সমতা না থাকে, তাহলে সেই বিক্রিয়াটা ঘটবে না। কারণ পরস্পর যখন একটি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়, তখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে পরস্পর ধনাত্মক ও ঋণাত্মক আয়ন প্রশমিত করে দেয়। তাই এখানে যখন ইলেকট্রনের সমতা তোমাকে করতে হবে, তাই তোমাকে যেহেতু ম্যাগনেসিয়ামে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, তাই ক্লোরিনে যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করবে, তাই ক্লোরিনের উভয় পাশে 2 দিয়ে তুমি গুণ করে দিবা। দিলে দেখবা যে একটি ইকুয়েশন আসবে, এবং এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করলে তোমরা যৌগ পেয়ে যাবা। আর আয়নিক যৌগের কথা যেটা আমি বলছিলাম উপরে, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি। তোমরা মনে রাখবা যে আয়নিক যৌগ সবসময় ধাতু এবং অধাতু বিক্রিয়া করলে আয়নিক যৌগ তৈরি হয়। তোমরা যেহেতু ছোট ক্লাসে এখনও আছো, এই বিষয়ে তোমরা আরও বেশি জানতে পারবা, কিন্তু মনে রাখবা যে ধাতু থাকলেই সেখানে কি আয়নিক যৌগ গঠন হয়। আর ধাতুগুলো তোমরা এখন আপাতত চিনে রাখবা, যে যেমন দেখো সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, যেহেতু এই ধরনের জাতীয় যেগুলো সবগুলো মানে মৌলের শেষে থাকবে, সেগুলো তোমার মনে রাখবা ধাতু। আর এর সঙ্গে যেটি বিক্রিয়া করুক, তুমি মনে রাখবা যে এটি আয়নিক যৌগ হবে। তো তোমাদের এই আয়নিক যৌগ দিয়েই হয়, যেমন আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিচ্ছি আর এখানে সোডিয়াম ক্লোরাইডটা কমপ্লিট করছি। তাহলে এই পর্যন্ত আজকে তোমাদের লেকচার, এবং এর মাধ্যমে আমি ষষ্ঠ অধ্যায়টি কমপ্লিট করলাম।